বিএনপির পুরো রাজনীতি আসলে দাঁড়িয়ে আছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের বিশেষ সম্পর্ক বা দেশ স্বার্থ বিরোধী নানা ধরনের অভিযোগের ভিত্তিতে। এর মধ্যে আওয়ামী লীগের আমলে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এইসব কথা বলা হয়েছে যে দেশ নাকি হিন্দু রাষ্ট্র হয়ে যাবে আওয়ামী লীগ বেশি থাকলে, সেটি বড় বড় সভা থেকেও বলা হয়েছে। এই ধরনের সাম্প্রদায়িক কথা আমরা আরো অনেক রকমের শুনি, আমরা আর বেশি না বলি। কিন্তু বাস্তবে দেখা যায় এই সরকারের আমলে চীনের সাথে নিত্য নতুন চুক্তি হচ্ছে, চীনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। অধিকার আদায়ের জন্য তারা বিভিন্ন সময় ভারতের বিরাগ বাজানো হলো, সেটিকে আসলে খুব বেশি পাত্তা দিচ্ছে না। বিএনপির কি রাজনৈতিক বয়ান আবার নতুন করে বলার সময় এসছে কিনা? আপনারা কি আর ভারত বিরোধীর জায়গাটা এখন আপনাদের জন্য খেলা হয়ে পড়েছে কিনা? বেশি রুমেন পারে না। অসংখ্য ধন্যবাদ। কয়েক বছর আগে ভারতে একটা জরিপ হয়েছিল, সিএনএন, আইবিএন এবং দ্য হিন্দু যৌথভাবে এই জরিপটি পরিচালনা করে। সেই জরিপে প্রশ্ন রাখা হয়েছিল যে কোন দেশকে ভারতীয় জনগণ তাদের আপন বলে মনে করে, কোন দেশের মানুষকে তারা আপন বলে ভাবে। 48% ভোট দিয়েছিল বাংলাদেশের সমর্থনে, অর্থাৎ হাফ, প্রায় অর্ধেকের কাছাকাছি। আমি আজকে প্রশ্ন রেখে যাচ্ছি, বাংলাদেশের কত শতাংশ মানুষ আসলে ভারতকে তাদের বন্ধু বলে মনে করে? এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। তার কারণ আমরা দেখেছি যে মোদী সরকার আসবার পরে দু দেশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। আমাকে একটা বিষয় বলতেই হয় আপনার প্রশ্নের প্রেক্ষিতে, যে যখন একটা রাষ্ট্র কোন ভিন্ন আরেকটা রাষ্ট্রের একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক করে, একটি বিশেষ মতাদর্শের মানুষকে তারা টেনে নেয়, তখন কিন্তু সেটা দুরাষ্ট্রের সুসম্পর্কের নির্দেশনা দেয় না। দুরাষ্ট্রের তখনই সুসম্পর্ক হয় যখন একটা রাষ্ট্র সমমর্যাদার ভিত্তিতে আরেকটা রাষ্ট্রকে নেয়। দেখুন, আজকে তিস্তার কথা আসছে। তিস্তার কথায় কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখছি? কেন আমরা বারবার পশ্চিমবঙ্গকে দায়ী করছি? আপনি যদি ভারতের সংবিধানের 253 অনুচ্ছেদটি দেখেন, আপনি বললে আমি সেটা পড়েই শোনাতে পারি। সেখানে খুব স্পষ্ট বলা আছে, আমি বাংলাটা পড়ছি, যেটা 1987 সালে পশ্চিমবঙ্গ সরকার বাংলা করে তাদের সংবিধানের। সেখানে বলা আছে, এই অধ্যায়ের পূর্ববর্তী বিধানাবলী যাহা কিছু আছে তৎসত্ত্বেও অন্য কোন দেশের বা দেশ সমূহের সহিত কোন সন্ধি, চুক্তি বা কূটনৈতিক অঙ্গীকার অথবা কোন আন্তর্জাতিক সম্মেলন, পরিমেল বা কোন অন্য সংস্থাকৃত কোন সিদ্ধান্ত কার্যকর করবার জন্য ভারতের সমগ্র রাজ্য ক্ষেত্রের বা উহার কোন ভাগের জন্য যে কোনো বিধি প্রণয়নের ক্ষমতা সংসদের আছে। অর্থাৎ যদি কেন্দ্র সরকার চায়, যে কোনো মুহূর্তেই কিন্তু তিস্তা নিয়ে চুক্তি হতে পারে। সেই তিস্তা চুক্তি শুরু হয়েছে 2011 সাল থেকে, যেটা নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশ সরকার 2011-তে বলেছিল যদি তিস্তার পানি না আসে আমরা ট্রানজিট দেব না, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি 2014-এর পরে, আমি একটু শেষ করি, না আমি শেষ করি, 2014-এর ইলেকশনে যখন ভারত সরকারের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমরা দেখলাম যে তিস্তা ভুলে গেছে এই বাংলাদেশ সরকার তখন তিস্তা ভুলেই গিয়ে ট্রানজিট দিয়ে দিয়েছে। এবং আমাদের কমিটি রেকমেন্ড করেছে পার টনের টাকা নেওয়া হবে 1058 টাকা, সেখানে মাত্র 192 টাকা পার টনে আমাদেরকে ট্রানজিট দিয়ে দেওয়া হবে। সুতরাং এই মানে একটা ইমব্যালেন্স রিলেশনশিপ কখনো খুব ভালো কিছু ইঙ্গিত করে না। বেরশারুমিন ফারহানা, এরকম করে যে একটি ভারত বিরোধী রাজনীতির জায়গায় মানুষকে নিয়ে যান, সেটির মধ্যে আসলে কতটা সারবত্তা থাকে? ট্রানজিটের কথা আপনি বলেছেন, হ্যাঁ অসত বলেছেন, আপনি বলেছেন যে এটি নিয়ে কথা হয়েছে, এটি নিয়ে আলোচনা হয়নি, অথচ এখানে করোনা ভাইরাস নিয়ে কথা হয়েছে, ভারত ব্রিক্স এর মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্তির কথা বলেছে, আশ্বাস পাচ্ছি আমরা বহু বছর ধরে, অনলি আশ্বাস। আর কি থাকবে সেটার মধ্যে, কথার মধ্যে আর কি থাকবে? নরেন্দ্র মোদী কালকে বলেছেন সীমান্তে আর তিনি আর কোনো হত্যা দেখতে চান না। তিনি আর কি বলতেন? আর কি বলতেন? খালেদ, আপনি কি এক প্রশ্ন 10 বার করবেন? আপনি আমার উত্তর নেবেন, আগে আপনি এটা ঠিক করুন। আপনি উত্তর দেন, আমি শুনছি তো। হয়েছে 14 জন, আহত হয়েছে 28 জন। 19 সালে হত্যা হয়েছে 43 জন, আহত হয়েছে 82 জন, এবং 2020 সালে নভেম্বর পর্যন্ত হত্যা হয়েছে 41 জন, আহত হয়েছেন 44 জন। আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা প্রত্যেকে সীমান্ত হত্যার বিরুদ্ধে বলছে। গার্ডিয়ান বলছে যে ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৌদ্ধ ভূমি। আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমি। অর্পিতা ঘোষ, আপনি বলেন, আপনি কি বলতে চাইছেন? ভারত তার সীমান্ত শেয়ার করে চীনের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, এবং পাকিস্তানের সঙ্গে, ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে। ওই সীমান্তে তো আমরা হত্যা হতে দেখি না, কেন বাংলাদেশ সীমান্তে বারবার ভারত হত্যা করে যায়? 2011 থেকে বাংলাদেশ কখনো বলে নাই যে সে তিস্তার অধিকার ছেড়ে দিয়েছে, কিন্তু ভারত দিচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশের কি করা উচিত ছিল? আমি ধরে নিলাম আপনার কথা ঠিক, আওয়ামী লীগ নতজানু নীতি না হলে কি করা উচিত ছিল? নতজানু নীতি না হলে বাংলাদেশ যে একটির পর একটি ভারতকে ছাড় দিয়ে গেছে, ট্রানজিট দিয়েছে, ভারতের সমস্ত পণ্য বাংলাদেশে অবাধে ঢুকতে পেরেছে, ভারতের চ্যানেলগুলো চলছে, ভারতের ব্যাপারে ফেনী নদীর
পানি দিয়ে এসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে, এবং যেই চুক্তিগুলো হচ্ছে গত 3টি বৈঠকে যে চুক্তিগুলো আমরা দেখতাম তার একটাও কিন্তু সিগনিফিকেন্ট না। বাংলাদেশের কোস্টাল সার্ভিসে তারা রাডার বসাচ্ছে, সব রকম বাংলাদেশ তাদের কাছ থেকে অস্ত্র নিচ্ছে, সেই চুক্তি পর্যন্ত তারা করেছে $5 কোটি অস্ত্র। তারা বাংলাদেশ তো চীন থেকে সাবমেরিন কিনছে, বাংলাদেশ তো চীন থেকে সাবমেরিন নিচ্ছে, বাংলাদেশ চীন থেকে নিচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা ভারত থেকে কি পাচ্ছি, এটা কি সমভিত্তিতে হচ্ছে কিনা। আর একটা বিষয় বুঝতে হবে যে বাংলাদেশের 3 দিক বেষ্টন করে আছে ভারত, ভারত কিন্তু বাংলাদেশকে একেবারে ঘিরে রেখেছে। সুতরাং ভারতের সঙ্গে আমাদের দেনা পাওনার যে হিসাব হবে সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশের মানুষ এখানে নজর রাখবে, বিশ্লেষণ করবে। আর একটা বিষয় দেখুন, সীমান্ত হত্যার কথা আপনি নিজেই বলেছেন, ফেলানির কথা আপনি নিজেই বলেছেন, এই বিষয়ে আমি একটু বলতে চাই, তিস্তা চুক্তি যদি নাও হয়ে থাকে, সীমান্ত হত্যার বন্ধের ব্যাপারে কিন্তু বিএসএফ এবং বিজিবির মধ্যে 2011 সালে চুক্তি হয়েছে। 2008 সালে ভারত সরকার এবং বিএসএফ বাংলাদেশকে আশ্বস্ত করেছিল যে সীমান্তে হত্যা বন্ধ করা হবে এবং কোন রকমের মানে আশ্বাসে তো কোনো কমতি কখনো হয় নাই। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো কমতি নাই, কখনো হয় নাই সেটাই ভারতীয় আমাদের দুঃখ যে ভারতের কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আশ্বাস দিয়ে ভারত সেটি শুনছে না বা মানছে না, সেই ক্ষেত্রে বাংলাদেশের করার কি ছিল সেটা বলতে আপনি বলছেন যে ভারতকে সেগুলি না দিলে পারতো। এটি আমরা এটা অর্পিতা ঘোষের কাছে আমরা জানতে চাইবো যে বাংলাদেশের আসলে কিছু করার ছিল কিনা। আমি কথা একটু যুক্ত করতে চাই খালেদ, আমি একটা কথা যুক্ত করতে চাই। দুটো দেশের প্রধান যখন দুটো রাষ্ট্রের স্বার্থ নিয়ে বসে তখন তাদের প্রায়োরিটি কি আছে সেটা তাদের সেট করতে হবে। মুশকিল হচ্ছে বাংলাদেশ সরকারের প্রায়োরিটি 2014 সালে ছিল ক্ষমতায় থাকা, সেই কারণে তারা সুজাতা সিং এর সাহায্য নিয়েছে, সেই কারণে আমরা দেখেছি যে সালমান খুরশিদ তার বইয়ে লিখতে বাধ্য হয়েছে, এমনকি প্রণব মুখার্জি কোয়ালিশন গভর্নমেন্টে তার, আমি বইয়ের নামটা ভুলে গেছি, সেইখানেও তারা স্বীকার করেছে যে বাংলাদেশের নির্বাচনে একটি বিশেষ দলকে সাহায্য করবা ছাড়া ভারতের হাতে আর কোনো অপশন মানে সিরিয়াসলি ব্যারিস্টার রুবিন ফারহানা বিএনপি এখনো এরকম মনে করে যে ধরেন কালকে ইন্ডিয়া ঠিক করলো যে বিএনপিকে ইন্ডিয়া ক্ষমতায় বসায় দিবে, বিএনপি মানে বিজেপি 2014 সালে আমি আপনার কথা শেষ করি, আমি আমার কথা শেষ করি তারপর আপনি বলবেন। 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে কেন হোসেন মোহাম্মদ এরশাদ সহ বড় বড় সকল নেতার এখানে দৌড়ঝাঁপ করলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে বাধ্য করলেন নির্বাচনে অংশ নিতে? আমি আপনার কাছে প্রশ্নটা রেখে গেলাম। আপনি কি মনে করেন আমি এই ধরনের আমি এরকম এইসব ষড়যন্ত্র আমি বিশ্বাস করি না, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি চাইলে মানে ভারতের সরকার চাইলে বিএনপিকে ক্ষমতায় বসায় দিতে পারবে, এটা বিএনপি মনে করে, রাইট? এবং সেই কারণে 6 বছর আগে যখন ভারতে বিজেপির নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন তখন নয়াপল্টনে মানে মিষ্টি বিতরণ হয়েছিল বিজেপি ক্ষমতায় আসার পরে। আপনারা এটাই মনে করেন যে ইন্ডিয়া চাইলে আপনাদের ক্ষমতায় বসায় দিতে পারবে? আমি শুধু কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি। 2014 সালে সুজাতা সিং এর ভূমিকা কি ছিল? সালমান খুরশিদ তার বইয়ে যেটা লিখেছেন দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেন সেটা কতটুকু সত্য? প্রণব মুখার্জি যেটা লিখেছেন দ্য কোয়ালিশন ইয়ার্স সেটা কতটুকু সত্য? সেখানে তারা যা লিখেছেন, এবং সুবীর ভৌমিক পরবর্তীতে যে কথাটি লিখেছেন সেগুলো কতটুকু সত্য, সেই প্রশ্নগুলো আমি রেখেই যাচ্ছি কারণ এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষের মনে আছে। আমার মনে আপনি কি আমার এই প্রশ্ন উত্তর দিবেন? আপনি কি আমাকে এই প্রশ্ন উত্তর দিবেন? আপনি মনে করেন যে ভারতীয় সরকার চাইলে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারে, সেই জন্য আপনারা বিজেপির ক্ষমতা আরোহণে মিষ্টি খান? আমি বিজেপির ক্ষমতা আরোহণে বিএনপি বলে না, বিজেপির ক্ষমতা আরোহণে শুধু বিজেপি কেন, বিশ্বে যে কোনো দেশে নির্বাচনে যদি নতুন সরকার গঠিত হয় থাকে বিশ্বের সকল দেশে অভিনন্দন জানায়। বিজেপির অমিত শাহ আপনাদের ফোন করেছে বলে মিথ্যাচরণ করেন। আপনি যা যা বলছেন, দেখুন আপনি এগুলো যা যা বলছেন সেগুলো একেবারেই প্রোপাগান্ডা, একেবারে আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এগুলোর উত্তর দেওয়া আমি যোগ্যই মনে করি। বিজেপি ক্ষমতা আসার পর আপনারা মিষ্টি খান নাই? এই মিষ্টি খাওয়া খাওয়ি নিয়ে যা বলছেন এগুলো একেবারে আওয়ামী প্রোপাগান্ডা। বিজেপি ক্ষমতা আসার পরে আপনারা অভিনন্দন জানান নাই? তবে সাধারণ মানুষ যে প্রশ্নগুলো করে, সাধারণ মানুষের প্রশ্ন তো সকল দেশই সকল রাজনৈতিক দলই অভিনন্দন জানিয়েছে। মানে বিজেপি ক্ষমতা আসলে মিষ্টি খাইছে, বিশ্বের সকল রাজনৈতিক দল বিজেপি ক্ষমতা আসার পরে মিষ্টি খাইছে। বিজেপি ক্ষমতা আসার পরে সকল রাজনৈতিক দল মিষ্টি খাইছে। আমি অসংখ্য ছবি দেখছি টেলিভিশনে যে আপনারা মিষ্টি খাচ্ছেন, মিষ্টি আমাদের অফিসে পর্যন্ত মিষ্টি পাঠানো হয়েছে বিজেপি জেতার পরে।